আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের আর্থিক অনুদানের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন সেটি এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং আবেদন করতে কোনো চার্জ প্রযোজ্য নয়। আপনি একদম ফ্রিতে কিন্তু আবেদনটি করতে পারবেন। এবং আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার হাতের থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি সম্পূর্ণ প্রসেস কী কাগজপত্র লাগে এবং কীভাবে আপনি আবেদন করবেন বিস্তারিত জানতে পারবেন। তো চলুন শুরু করি। করার জন্য আমাদের চলে যেতে হবে যেকোনো একটি ব্রাউজারে যায়, এখানে সার্চ দিতে হবে মাইগভ লিখে। তো আমি যদি এখানে মাইগভ লিখে সার্চ দিই তাহলে দেখবেন আমার সামনে কিন্তু এভাবে একটি ওয়েবসাইটটি চলে আসছে, যেমন www.mygov.bd এই ওয়েবসাইট। প্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং আমার সামনে এভাবে ওপেন হচ্ছে। তো এখানে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে। তো অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগইনের উপরে ক্লিক করে আপনার এখানে নাগরিক লগইন একটু ক্লিক করবেন এবং আপনার যে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইনের উপরে ক্লিক করলে আপনার লগইন হয়ে যাবে। তো আর যাদের রেজিস্ট্রেশন করানোর নিচে দেখুন রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করতে পারেন, অথবা উপর থেকে যে রেজিস্ট্রেশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম দিতে হবে এখানে। তো এখানে একটি নাম আমি দিয়ে দিচ্ছি এবং আপনার নামটি আপনি এখানে দিয়ে দেবেন। আমি সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেখাবো, সেই কারণে আমি আপনাদেরকে এগুলো রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। তারপর একটি মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি এবং তারপর রেজিস্ট্রেশনের করুন উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি কি আপনার কিনা সেই কারণে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার কোড পাঠানো হয়েছে, সেই 6 সংখ্যার কোডটি এখানে দিয়ে সাবমিটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো সাবমিটের উপরে ক্লিক করার পর আপনার সামনে পিন কোড বসানোর জন্য পাসওয়ার্ড বসানোর জন্য এটি অপশন আসবে। তো আপনাকে দুইবার সেখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিটের উপর আবার ক্লিক করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। তো আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে লগ ইন করবো। তো লগ ইনের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনের উপরে ক্লিক করব। এখানে আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, তাই আমি কম্পিউটার স্ক্রিনে শিফট করতেছি। আর আপনারা হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু এভাবে করতে পারেন না, এবং আপনি কম্পিউটার মতন করেও কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন ব্রাউজারটি। সেটি করার জন্য উপরে থ্রি ডটের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইটের উপরে ক্লিক করবেন, তাহলে কম্পিউটার যেরকম দেখতে দেখাবে এভাবে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এখান থেকে। চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। লগ ইন করার পর আপনার সামনে এভাবে ওপেন হবে। তো দেখুন আমার এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমার এটি লগ ইন করা আছে। তো এখানে সেবা অনুসন্ধান করানোর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের সার্চ দিতে হবে আর্থিক লিখে। প্রথমে আপনারা আর্থিক লিখবেন এবং আপনার সামনে ওপেন হবে শিক্ষার্থীদের আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে। তো এখান থেকে আপনাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এবং দাখিলকৃত আবেদনসমূহ, নতুন আবেদন অথবা আবেদনের অবস্থান। তা আমাদের এখানে কোনোটাই ক্লিক করবো না, আমরা ক্লিক করব অনুসন্ধানের ফলাফল। একটি সেবা পাওয়া গেছে যে শিক্ষার্থী আর্থিক অনুদান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে সেবা সংশ্লিষ্ট তথ্যগুলো দেখতে পারবো, যেমন ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান যে জেলায় বিদ্যমান রয়েছে সেই জেলার প্রশাসকের কার্যালয় পরক অফিসে সিলেক্ট করতে হবে। এগুলো আমি বলে দেবো এখানে কি কি বলা আছে, এগুলো আমি সম্পূর্ণ পড়ছি এবং আমি আরও কিন্তু এখানে আবেদন করছি। তো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কি কি প্রয়োজন আছে বা কি কি সেবা। দেখুন সেবা ফি কিন্তু বিনামূল্যে 1 টাকা আপনাকে প্রয়োজন হবে না, এবং এখানে সেবা প্রদানের সময়সীমা আপনি যে আবেদন করবেন সে থেকে আপনার 150 দিনের ভিতর কিন্তু আপনার টাকাটি পেয়ে যাবেন। আপনার নগদ নম্বর থাকতে হবে, সেই নগদ নম্বরে তারা পাঠায় দেবে এবং আপনাকে কলও দেবে না তারা। তো এখন আমাদের এখান থেকে আবেদন করণের উপরে ক্লিক করব। তো আমি এখান থেকে আবেদন করণের উপরে ক্লিক করে দিচ্ছি। জেলা পর্যায়ে কার্যালয় সিলেক্ট করা আছে এবং দ্বিতীয় নম্বর জেলা প্রশাসকের কার্যালয়, তারপর আছে বাছাই করুন। এই বাছাই করণের উপরে ক্লিক করার পর আপনার যে জেলাটি আছে সেই জেলাটি এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমার যে জেলাটি আছে সেটা হচ্ছে বরিশাল। তো আমি এখান থেকে বরিশাল যেটা আছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি, যে জেলা প্রশাসক কার্যালয় বরিশাল। তা আপনার যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের যে জেলায় বিদ্যমান রয়েছে সেই জেলায় প্রশাসকের কার্যালয় পরক অফিস সিলেক্ট করতে হবে। যেমন এই আমরা এটি যে সিলেক্ট করে দিচ্ছি সেটার কথাই বলতেছে। তো এখানে সিলেক্ট করতে হবে এবং এখানে যে লেখাগুলোর সামনে স্টার দেওয়া আছে স্টারগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাকে পূরণ করতে হবে। প্রথমে লিখতে হবে শিক্ষার্থীর নাম, এখান থেকে আপনার একটি শিক্ষার্থীর নাম দিয়ে দেবেন। তো মাসিক পারিবারিক আয় ইংরেজিতে লিখতে হবে, এটাও কিন্তু প্রথমে কিন্তু ইংরেজিতে লিখতে হবে যে শিক্ষার্থীর নাম এটি, এবং
মাসিক পারিবারিক আয় এটা ইংরেজিতে লিখতে হবে। 20,000 টাকার ভিতরে আপনি একটি সিলেক্ট করে দেবেন আপনার মনের মতো করে। তো শিক্ষার্থীর নাম এখানে বাংলায় লিখতে হবে, তো আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি। এই যে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড আছে সেখানে যে নামগুলো লেখা সেই নামের অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগটি সিলেক্ট করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ কোথায় আছে সেটি সিলেক্ট করবেন। তারপরে শিক্ষার্থীর রোল নাম্বার দিতে হবে, শিক্ষার্থীর রোল নাম্বার দিয়ে দেবেন। তারপর শিক্ষার্থীর শ্রেণী সিলেক্ট করবেন, শিক্ষার্থীর শ্রেণী কোন ক্লাসে সে পড়ালেখা করতেছে সেটা সিলেক্ট করবেন, যেমন ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ ও দ্বাদশ, স্নাতক বা সম্মান, ডিগ্রি পাস বা স্নাতকোত্তর কোনটা আছে। তো এখান থেকে যে শ্রেণীতে পড়ালেখা করতেছে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ইংরেজিতে লিখতে হবে, তো জন্ম নিবন্ধন নাম্বার যেটা আছে সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখটি দিতে হবে। প্রথমে এখানে সালটি সিলেক্ট করব, তারপরে মাসটি সিলেক্ট করব, তারপরে এখানে আপনার তারিখটি সিলেক্ট করে দিতে হবে। আপনার জন্ম নিবন্ধনে যেরকম তারিখ দেওয়া আছে, যেরকম যেভাবে লেখা আছে সেভাবে আপনার এখানে লিখতে হবে। পিতার নাম বাংলায় লিখতে হবে প্রথমে, তো বাংলা এখানে লিখে দিতেছি। তারপরে পিতার পেশাটি দিতে হবে, এখানে আপনারা কৃষি লিখতে পারেন অথবা যে জবটি করে সেই জবটি লিখবেন। তবে ভালো কোনো জব করলে কিন্তু আপনারা আর্থিক অনুদানটি পাবেন না, তো এখানে সেই অনুযায়ী কিন্তু আপনারা একটি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, লিখে দিবেন, সিলেক্ট না লিখে দিবেন। তারপর পিতার জাতীয় পরিচয়পত্র এনআরডি নম্বর বা ইংরেজি লিখতে হবে, যে এনআরডি কার্ডটি আছে সেই এনআরডি কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে, তার ইংরেজিতে লিখতে হবে। তারপর মাতার নাম বাংলায় লিখতে হবে, মাথার পেশা বাংলায় লিখতে হবে। অবশ্যই আপনারা ইউনিকোড ব্যবহার করে কিন্তু লিখবেন যদি কম্পিউটার হয়, আর যদি মোবাইল হয় তাহলে শুধু বাংলা লিখলেই হয়ে যাবে। তো আমি এখান থেকে গিয়ে নিয়ে লিখে দিচ্ছি। তারপর মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর এনআরডি এবং ইংরেজিতে লিখতে হবে, ঠিক আছে। তারপর অভিভাবকের নাম, অভিভাবক কারা, অভিভাবক হচ্ছে আপনার পরিবারে যদি বাবা মা বেঁচে থাকে তাহলে তার বাবার নামটা এখানে লিখে দেবেন, আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে আপনার পরিবারটা যে চালাইতেছে তার নাম এখানে লিখে দিতে হবে। অবশ্যই বাংলা লিখবেন। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র এনআরডি নাম্বার ইংরেজিতে লিখতে হবে। তারপর মোবাইল নাম্বার দিতে হবে অবশ্যই ইংরেজিতে। অবশ্যই এটি নগদ রেজিস্ট্রেশনকৃত ব্যক্তির মোবাইল নাম্বার হতে হবে। মার্চেন্ট বা এজেন্ট নাম্বার গ্রহণযোগ্য নয়। আপনার যদি এই নাম্বারটি এজেন্ট হয় তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনার নগদ পার্সোনাল যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিতে হবে, এবং আপনি চেষ্টা করবেন আপনি যদি আগে পরে কোনো বৃত্তি পেয়ে থাকেন তাহলে সেই নাম্বারটি দেবেন না, এটি অন্য একটি নাম্বার দেবেন যেটি নগদ খোলা এবং এটাতে কোনো সরকারি টাকা আসে না, তেমন একটি নাম্বার এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি একটি নাম্বার লিখে দিচ্ছি। দেখেন নাম্বার লেখার পরে আমি যদি এখানে নিচে আরেক জায়গায় ক্লিক করি, শিক্ষার্থী বর্তমান ঠিকানা যদি এখানে ক্লিক করে দিই তাহলে দেখুন নাম্বারের সামনে কিন্তু একটি টিকমার্ক চলে আসছে। তো আপনার ক্ষেত্রে টিকমার্কটি নাও আসতে পারে, এটি কারণ আছে। এই কারণটি হচ্ছে এখন বাজে কথা দেখুন, নিচে যদি দেখেন তাহলে দেখুন 8:48 এখন। তো সকাল আপনার 10টার পর হয়ে যায় তাহলে এটি সার্ভার সমস্যা করে। মাই গভ যে সার্ভারটি আছে এটি এখানে এগুলো ইনপুট হইতে চায় না। তো আপনি চেষ্টা করবেন সকাল 10টার আগে এটি করার জন্য, তাহলে কিন্তু সার্ভারটি ভালো থাকে এবং যে নাম্বার টিসি নাম্বার এবং আরো যেগুলো আছে ডকুমেন্টস সব কিছু কিন্তু একবারে এটা নিয়ে নেয়। আর যদি 10টার পরে আপনি আবেদন করেন তাহলে কিন্তু এটি নিতে চায় না। এখানে দেখবেন এখানে কোনো নাম্বার নাই, অটোমেটিকভাবে এখানে সাদা চলে আসছে, এভাবে সাদা চলে আসছে। যদি এভাবে চলে যায় তাহলে বুঝবেন যে আপনার 10টার আগে সকালবেলা এগুলো পূরণ করতে হবে। নাম্বার দেওয়ার পর এখানে শিক্ষার্থী বর্তমান ঠিকানা বাংলায় লিখতে হবে, অবশ্যই বাংলায় লিখতে হবে, কিন্তু ইংলিশে লেখলে এখানে কিন্তু হবে না। তো আমি এখানে ঠিকানাটি লিখে দিচ্ছি। প্রথমে গ্রাম লিখতে হবে, গ্রামের পর পোস্ট অফিস লিখবেন, তারপর ইউনিয়ন লিখবেন এবং উপজেলা লিখবেন, তারপর জেলা লিখে দেবেন, তাহলে হবে। আপনার এই লেখাটি কিন্তু নিচে নিচে দিলে হবে, এভাবে যদি নিচে দেন তাহলে হবে, এবং যদি আপনি সরাসরি দিয়ে দেন এভাবে সোজাসুজি তাহলে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা নিচে নিচে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এগুলো কিন্তু থাকবে না, এগুলো আমার এই যে ঠিকানাটি আছে সেই ঠিকানাটি আমি এখানে লিখে দিচ্ছি। আপনার ঠিকানা যেটি আছে সেটি আপনি এখানে লিখে দেবেন। এটা কিন্তু হচ্ছে শিক্ষার্থীর বর্তমানে ঠিকানা, যে বর্তমানে যেখানে আছে সেটি এখানে লিখতে হবে। তারপর শিক্ষার্থীর নিজ বিভাগ, আপনার বিভাগটি কোথায় আছে সেটি সিলেক্ট করে দেবেন। তারপর শিক্ষার্থীর নিজ জেলাটি সিলেক্ট করতে হবে, এটা হলো আপনার যে জন্মস্থান আছে সেটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর শিক্ষার্থীর নিজ উপজেলাটি সিলেক্ট করবেন, আপনার নিজ উপজেলা কোথায় সেটি লিখবেন। তারপরে এখান থেকে নিচে যে কিছু ডকুমেন্টস আছে দেখুন, সংযুক্ত যেটি করতে হবে, নোট ফাইল সাইজ সর্বোচ্চ 1 মেগাবাইট হতে হবে, তার উপরে হলে কিন্তু হবে না, অবশ্যই 1 মেগাবাইটের ভিতরে থাকতে হবে, যে এমপি যেটাকে বলি আমরা। এখানে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রদান অথবা বিভাগে প্রত্যয়নপত্র থাকতে হবে, অবশ্যই আপনাকে প্রত্যয়নপত্র আনতে হবে, এবং শারীরিক ও মানসিক অক্ষমতা সার্টিফিকেট কপি থাকতে হবে, এবং অন্যান্য বৃত্তি
সম্পর্কিত তথ্য থাকতে হবে। তো এগুলো কিন্তু এখান থেকে মোছা যায়। কিভাবে মুছবেন এই চ্যাপ্টারটি সর্বশেষ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমার উপরে কিছু কিন্তু বাকি আছে, যেমন এখানে মাসিক পারিবারিক আয় লিখছিলাম, তারপর শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ সিলেক্ট করছি, শিক্ষা প্রতিষ্ঠানের জেলাটি সিলেক্ট করে নিয়ে সেটি সিলেক্ট করে দিতেছি। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলাটি সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনি যেখানে লেখাপড়া করতেছেন সেই বর্তমানে যে ঠিকানাটা আছে সেই ঠিকানায় আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটি কোন উপজেলায়, কোন জেলায়, কোন বিভাগে আছে সেটি কিন্তু আমি সিলেক্ট করে দিতেছি। সিলেক্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। উপরে এগুলো ঠিকঠাক থাকার পরে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নামের এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে নামটি আছে সেই নামটি এখানে আপনারা দেখতে পাবেন। তো আমার যে শিক্ষা প্রতিষ্ঠানের নামটি আছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। এটা সিলেক্ট করার পরে আপনি দেখবেন প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং প্রতিষ্ঠানের স্তর যেটা আছে সেটি এখানে অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। তারপর পরিবারের মোট সদস্য সংখ্যা কত সেটি ইংরেজিতে লিখতে হবে। তারপরে যে ইমেল নাম্বারটি আছে, ইমেল নাম্বার যদি আপনি দিলেও দিতে পারেন, না দিলেও এখানে কোনো প্রয়োজন নাই, কারণ এটার সামনে কিন্তু কোনো স্টার দেওয়া নাই, আর এগুলোর সামনে কিন্তু স্টার দেওয়া আছে। এবং তারপরে শারীরিক ও মানসিক অক্ষমতা যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না করে দেবেন। যদি হ্যাঁ দেন তাহলে কিন্তু এটার যে ডকুমেন্টস আছে সেগুলো আপনার নিচে যে প্রথম দেখলেন সেখানে কিন্তু সাবমিট করতে হবে। আর যদি না করে দেন তাহলে কিন্তু সাবমিট করার কোনো প্রয়োজন নাই। অন্যান্য বৃত্তি যদি পেয়ে থাকেন, যেমন কোনো বৃত্তি পেয়ে যদি থাকেন তাহলে এখান থেকে হ্যাঁ দেবেন, আর যদি না পায়ে থাকেন তাহলে না দিয়ে দেবেন। তো এখান থেকে যদি না দেয় তাহলে দেখেন নিচ থেকে কিন্তু সেই ডকুমেন্টস দুইটি অপশন কিন্তু চলে গেছে, শুধু একটি অপশন আছে। তো এখানে বিশেষ দ্রষ্টব্য ভিতরে বলা হয়েছে যে শারীরিক ও মানসিক অক্ষমতা এবং অন্যান্য বৃত্তির জন্য সংযুক্তি প্রদান করতে হবে। যদি আপনি এখানে হ্যাঁ দিতেন তাহলে এগুলো প্রদান করা লাগবে, তো আমি এখন না দিচ্ছি তাহলে এটা আমাদের প্রয়োজন নাই। তারপর লাগছে অনগ্রসর এলাকা। যদি অনগ্রসর এলাকার ভিতরে পড়ে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না পড়ে থাকেন তাহলে না দেবেন। অনগ্রসর এলাকা হচ্ছে আপনার এলাকা অনেক বন্য হয় বা আপনার পাহাড়ি অঞ্চল, এগুলো যদি হয় থাকে তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, ঠিক আছে। এবং আবেদনের কারণসমূহ কি, কি কারণে আপনি এটি আবেদন করতে চান সেটি বলবেন। তো এখানে নির্বাচন করণের উপরে যদি ক্লিক করেন তাহলে দুরারোগ্য ব্যক্তি অথবা দৈব দুর্ঘটনা, শিক্ষা গ্রহণের কাজে ব্যয়, দুস্থ, মেধাবী, প্রতিবন্ধী, অসহায়, রোগগ্রস্ত, গরিব, অনগ্রসর সম্প্রদায়। তো আপনি টাকাটি কেন পাইতে চান বা আপনার এটি কারণটা কি কারণে আপনি করবেন সেটা। শিক্ষা গ্রহণের কাজের ব্যয় এটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা মেধাবী সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনি প্রতিবন্ধী হন বা অসহায় সেগুলো সিলেক্ট করতে পারেন, এবং গরিব হলে গরিব সিলেক্ট করতে পারেন। তবে এখানে মেধাবী যদি সিলেক্ট করেন তাহলে এটি টাকাটি পাওয়ার সম্ভাবনা বেশি, এবং এগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই পাবেন। এবং অসহায় বা গরিব এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। আর যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তো সেটি সিলেক্ট করবেন, তাহলে তো 99% সম্ভাবনা আছে যে আপনি টাকাটি পাবেন। তো এখন আসলে মেন কাজটা হচ্ছে আবেদনের যৌক্তিকতা বাংলা এখানে লিখতে হবে। আপনি যে আবেদন করতেছেন এটির যুক্তিটা কি তাদেরকে বুঝাইতে হবে, যে আপনার পরিবারের সদস্য সংখ্যা এতজন, বা আপনার এখানে আপনাদের আর্থিক সমস্যা, এরকম কিছু লিখতে হবে। তা আবেদনের যৌক্তিকতা এখানে বাংলায় কিছু আমি আপনাদেরকে লিখে দিতে, উদাহরণস্বরূপ এগুলো আপনারা লিখতে পারেন, অথবা এখানে কিছু পরিবর্তন করে আপনি লিখবেন। যেমন সংক্ষেপে যৌক্তিকতা এখানে নাম্বার 1 আছে, আমাদের পরিবার 5 জন সদস্য। আপনার পরিবারের সদস্যের সংখ্যা যে কয়জন সে কয়জন এখানে লিখে দেবেন। এবং আমার পিতা কৃষিকাজ করে, সামান্য আয় করেন, যা দিয়ে পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো কঠিন। আমি একজন মেধাবী শিক্ষার্থী এবং আমার পড়াশোনার খরচ বহন করার বর্তমানে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অনুদান পেলে আমি আমার শিক্ষার জীবন চালিয়ে যেতে পারবো এবং ভবিষ্যতে সমাজে অবদান রাখতে সক্ষম হব। উদাহরণস্বরূপ 2 কিন্তু আরো একটু বেশি করে লেখা আছে, তো এখানে আমি কিছু সংক্ষেপে উদাহরণ দিয়ে দিলাম। তো আপনারা এটি একটু পরিবর্তন করে লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এটা আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমার এখানে কিন্তু যুক্তিকতা হয়ে গেল। তো আপনার যে যুক্তিটি আছে সেই যুক্তিটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর আমি আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিলাম। তারপর এখানে কাজ শেষ, সবকিছু পূরণ করার পরে এখানে দেখুন এখন আছে শুধু প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগের প্রধানের প্রত্যয়নপত্র থাকতে হবে। তো প্রত্যয়নপত্র আমি এখানে আইনে রাখছি, কি লিখতে পারেন সেটাও দেখে দিচ্ছি। তো এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার যে প্রত্যয়নপত্রটি ছবি তোলা অথবা স্ক্যান করা সেটি এখানে সিলেক্ট করার পর ওপেনের উপর ক্লিক করবে। তো আমার এটা যে ছবি তোলা আছে সেটি কিন্তু 605 KB ভিতরে আছে। এখানে অনেক সময় সার্ভারের সমস্যা করে বললাম যে, সেই কারণে কিন্তু এখানে লোড হইতে সময় লাগে। তো আপনি যদি কলেজে পড়েন অথবা স্কুলে পড়েন তাহলে আপনি কিভাবে ইটি লিখতে পারেন সেটি এখানে দেখাই দিচ্ছি। আবার উদাহরণস্বরূপ আমি লিখে দিচ্ছি এখানে। তো দেখুন যে উদাহরণস্বরূপ যেটি আছে, তো প্রত্যয়নপত্র লিখতে হবে, এরকম প্রত্যয়নপত্র থাকতে হবে লেখা, এবং প্রত্যয়ন করা যাচ্ছে যে শিক্ষার্থীর নাম এবং পিতার নাম এবং মাতার নাম, গ্রাম লিখতে হবে, পোস্ট অফিস, তারপর থানা, জেলা, আমার শিক্ষা প্রতিষ্ঠানে একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী।
ঠিক আছে, সে বর্তমানে কোন শ্রেণীতে পড়তেছে সেটি লিখবেন, বা কোন বর্ষে পড়তেছে যদি কলেজ হয়ে থাকে তাহলে লিখতে হবে, এবং শ্রেণীতে অধ্যয়নত এবং তার শিক্ষাগত ফলাফল সন্তুষ্টজনক। সে একজন মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী। তার পরিবারের আর্থিক অবস্থান অত্যন্ত দুর্বল। তার পিতা কৃষিকাজের মাধ্যমে অতি সামান্য আয় করেন। আমি ওখানে কৃষিকাজ সিলেক্ট করছি, সেখানে কিন্তু এখানে কৃষিকাজ আমি লিখে দিচ্ছি, যা দিয়ে তার পরিবারের দৈনন্দিন খরচ মেটানো কঠিন, ফলে তার শিক্ষার খরচ চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। অতএব আমি মনে করি যে তার শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা অত্যন্ত জরুরি, এবং এটি তার শিক্ষা জীবন সচল রাখতে সহায়তা করবে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এটা হচ্ছে একটি প্রত্যয়নপত্র, ঠিক আছে। এটি কলেজ অথবা স্কুল থেকে লিখে আনতে পারেন, অথবা আপনার যদি কম্পিউটার থাকে আপনি যদি লিখতে চান তাহলে এই লেখাটি দিতে পারেন, অথবা আপনি এটি স্ক্রিনশট দিয়ে নেন এবং একটি খাতায় লিখে নিয়ে যান এবং স্যারদের কাছে দেন। তারা যদি কম্পিউটারে টাইপ করে দেয় তাহলে তো দিল। এইটাতে আনতে কিন্তু কোনো টাকা প্রয়োজন হয় না, আপনি ফ্রিতে কিন্তু এটা সিগনেচার নিয়ে আসতে পারবেন। আমি যেটি নিয়ে আসছি সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমার যে প্রত্যয়নপত্রটি আছে সেটি কিন্তু এখানে যে এভাবে লিখছি। উপরে এটি আছে স্কুলের যে একটি প্যাড লেখা থাকে, প্যাড লেখা থাকতেও পারে, আপনার নাও থাকতে পারে স্কুলের। তো আমার স্কুলে একটি প্যাড আছে, এটাকে প্যাড বলা হয়, স্কুল প্যাড। আমি এটা কিন্তু নিজে লিখে নিয়ে গেছি। ওই যে স্কুলে প্রধানের একটি স্বাক্ষর এবং তারিখটি তারা লিখে দিছে, এবং প্রধান শিক্ষকের যে সিলমোর আছে সেটি দিয়ে দিছে, শেষ। এটা মেগা হচ্ছে কিন্তু শুধু 1 মেগা। যদি আমি মেগাটি আপনাদেরকে দেখাই দিই, দেখুন শুধু কিন্তু ওই 605 কেবির ভিতরে এটি আছে। এটা আপনি স্ক্যান করে নিতে পারেন, অথবা আপনি ছবি তুলে নিতে পারেন, তারপর এখানে আপলোড করে দেবেন। ফাইলটি আপলোড হওয়ার পরে এখান থেকে আপনারা এভাবে দেখতে পারবেন, এবং আবেদন দপ্তরে দাখিল করুন উপরে ক্লিক করবেন। তো আপনি যদি প্রথমে এখানে সবকিছু লিখে রাখেন এবং আপনার কাছে প্রদানপত্রটি নাই, তাহলে এখানে খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে আপনি আবেদনটি কিন্তু প্রোফাইলে রেখে দিতে পারেন। তো আপনি চেষ্টা করবেন এই খসড়া আবেদনের জন্য প্রোফাইলে সংরক্ষণ করবেন, এটা না দিয়ে যখন আপনি আবেদন করবেন সব এই কাগজটি প্রতিষ্ঠানের যে প্রদানের যে প্রত্যয়নপত্র আছে এই কাগজটি আনার পরে আপনি আবেদন দপ্তরে দাখিল করুন, বা এই আবেদনটি করবেন, ঠিক আছে। আবেদন দপ্তরের উপর দাখিল করার পরেই আপনার সামনে কিভাবে লেখা চলে আসবে, আমাদের যে নামটি আছে নামের এখানে যদি ড্যাশবোর্ডের উপরে আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এভাবে ওপেন হয়ে যাবে। যদি ড্যাশবোর্ডের উপরে ক্লিক করি এবং এখানে প্রোফাইলের নিচে যে দাখিলকৃত আবেদন সমূহ এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর দেখুন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। এভাবে যদি আপনি সাবমিট করে দেন তাহলে কিন্তু এভাবে থাকবে, এবং এই যে ট্র্যাকিং নাম্বার আছে, ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু আপনি আবেদনের অবস্থানটা জানতে পারবেন পরবর্তীতে, অথবা মাই গভের যদি আপনি আবার লগ ইন করার পর এখান থেকে আপনার দেখতে পারবেন যে আপনার আবেদন অবস্থা কিরকম আছে, আপনি কবে আবেদন করছেন এবং সেবা প্রদানের সম্ভাব্য তারিখ কত তারিখের ভিতরে এটি সেবাটি পেতে পারেন সেটি এখান থেকে এখানে লেখা আছে। তো এভাবে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন। আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।